ফিজিক্যাল কেমিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট এবং একটু কঠিন মনে হয় স্টুডেন্টদের কাছে। আমি শুনেছি, যার কাছেই শুনলাম, যতগুলো স্টুডেন্টকে জিজ্ঞাসা করি বলে যে থার্মোডাইনামিক্সটা স্যার একটু শক্ত মনে হয়। হ্যাঁ, শক্ত, একটু শক্ত, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি এই যে টপিকগুলো আলোচনা করব, আগে এই ধরনের টপিক আলোচনা হয়নি। তো তাপগতিবিদ্যা চ্যাপ্টারের নামটা আগে একটু বলি যে কেন তাপগতিবিদ্যার নামটা এসেছে। ক্লাস 10-এ বা 9-এ তুমি বিভিন্ন শক্তি সম্পর্কে জেনেছো, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি ইত্যাদি। এই শক্তিগুলো সম্পর্কে জেনেছো। আবার তোমাদের ক্লাস 10-এ না 9-এই ছিল যে একটা শক্তি থেকে আরেকটা শক্তি পরিবর্তন হচ্ছে বা রূপান্তর হচ্ছে, তাদের উদাহরণ দাও। এরকম উদাহরণও আমি দেখেছি মাধ্যমিক লেভেলে থাকে, যে একটা উদাহরণ দাও যেখানে তাপ শক্তির থেকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে, বা যান্ত্রিক শক্তির থেকে তড়িৎ শক্তি, বা তড়িৎ শক্তির থেকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে, এরকম উদাহরণ দাও। আচ্ছা, তাপগতিবিদ্যায় যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে মেনলি তোমার এই জিনিসটাই আলোচনা করা হবে যে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তর বা পারস্পরিক পরিবর্তন, এই ঘটনাটাকে ব্যাখ্যা বা আলোচনা করা তাপগতিবিদ্যার মূল বিষয়বস্তু। যদি আমি সংজ্ঞাতে যাই যে তাপগতিবিদ্যা কি বা তাপগতিবিদ্যা কাকে বলে, বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে। সেই বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন প্রকার শক্তির মধ্যে পারস্পরিক রূপান্তর নিয়ে ব্যাখ্যা করা হয় বা পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাটাকে বলা হয় থার্মোডাইনামিক্স। এটা একটা ব্রাঞ্চ। এই থার্মোডাইনামিক্স তুমি পরবর্তীকালে জানবে যে রিসার্চের জায়গাও আছে এখানে নিয়ে। এই থার্মোডাইনামিক্স নিয়ে রিসার্চও করা হচ্ছে, এই নিয়ে ডিটেলসে কেমিস্ট্রিতে আলোচনা আছে, ফিজিক্সেও আলোচনা আছে। ফিজিক্সে ওই চ্যাপ্টারটা আছে, আর কেমিস্ট্রিতে ওই চ্যাপ্টারটা আছে ডিটেলসে। তো সেইটা তোমাদের ক্লাস 11-এ দিয়েছে, আগে 12-এ ছিল। আমি যখন পড়েছি তখন 12-এ ছিল, তারপর সেটা 11-এ এসে গেছে। তো এইখানে এই চ্যাপ্টারটা, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাপগতিবিদ্যা কাকে বলে বলে দিলাম। তাপগতিবিদ্যার সীমাবদ্ধতা বা তাপগতিবিদ্যা কি কি বিষয় নিয়ে আলোচনা করবে না বা করতে পারবে না, লিমিটেশন আমি আগেই বলে দিই, পড়ানোর আগেই দেখো লিমিটেশনগুলো বলে দিচ্ছি। বা আমি এটা বলতে পারি যে কি কি বিষয় নিয়ে সে আলোচনা করবে। কি কি বিষয় নিয়ে আলোচনা করবে না বলি, তাহলেই বুঝতে পারবে। তাপগতিবিদ্যা মেনলি 3টে সূত্র আমরা পড়বো তাপগতিবিদ্যা। একটাকে বলা হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। 3টে সূত্র নিয়ে আছে। আর একটা আছে, সেটা আমরা এখানে আলোচনা করব না, কেমিস্ট্রিতে, ফিজিক্সে আছে। তো এই সূত্রগুলো যেগুলো তাপগতিবিদ্যার, সেগুলো শুধুমাত্র ম্যাক্রোস্কোপিক পার্টিকেল বা ম্যাক্রোস্কোপিক সিস্টেম। ম্যাক্রোস্কোপিক কাকে বলা হয়? ম্যাক্রোস্কোপিক সিস্টেম মানে বড়, বৃহদাকার বা বহু সংখ্যক অণু, পরমাণু বা আয়তন দ্বারা গঠিত সিস্টেমকে বলা হয় ম্যাক্রোস্কোপিক সিস্টেম। এরকম হতে পারে যে একটা বিকারে জল নিয়েছি, বা ভেবে নাও আমি কোনো একটা রিয়াকশান, কোনো পদার্থ নিয়ে রিয়াকশান করছি, সেই রকম টাইপের, যেগুলোতে অনেকগুলো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে, সেই সম্পর্কে তাপগতিবিদ্যা বা তাপগতিবিদ্যার সূত্রগুলো প্রযোজ্য হবে। মাইক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে হবে না। এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে মাইক্রোস্কোপিক মানে কি, যেগুলোকে আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা হয়, মাইক্রোস্কোপ দ্বারা দেখা হয়, তাদেরকে মাইক্রোস্কোপিক সিস্টেম বলা হয়। তাপগতিবিদ্যা কিন্তু এই মাইক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে খাটবে না, ঠিক আছে? ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রেই খাটবে। প্রথম তাহলে সীমাবদ্ধতা হয়ে গেল, সূত্রগুলোও তাই ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে খাটবে, মাইক্রোস্কোপিকের ক্ষেত্রে খাটবে না। দ্বিতীয় যেটা সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে যে তাপগতিবিদ্যা কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করবে না, মেকানিজম নিয়ে কিছু বলবে না, রিয়াকশন মেকানিজম, এই নিয়ে আলোচনা করবে না।
রিয়াকশন মেকানিজম নিয়ে আলোচনা করবে না, কিভাবে হলো সেটা নিয়ে আলোচনা করবে না, কি থেকে কি হলো সেটা নিয়ে আলোচনা করবে। রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট নিয়ে আলোচনা করবে, কিন্তু রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টটা কিভাবে হলো সেই রিয়াকশন মেকানিজম সম্পর্কে আলোচনা করবে না। অলরেডি অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে দু একটা মেকানিজমের কথা জেনে গেছো, SN1 SN2 মেকানিজম, আশা করি চলে গেছে অত দূরে। তো রিয়াকশন মেকানিজম সম্পর্কে কিছু আলোচনা সে করে না। তৃতীয় যেটা আছে আলোচনা করে না, রিয়াকশন রেট সম্পর্কে কিছু আলোচনা করে না। গতি, রাসায়নিক বিক্রিয়ার যে হার বা রেট অফ দ্য রিয়াকশন, এই রেট অফ দ্য রিয়াকশন নিয়ে আলোচনা করে না। কত স্পিডে রিয়াকশনটা হবে সেই নিয়ে আলোচনা করবে না। তাহলে এই মেন তিনটে বড় বড় লিমিটেশন আছে যেগুলো নিয়ে তাপগতিবিদ্যা আলোচনা করে না। এইগুলোকে নিয়ে রিয়াকশন মেকানিজম বলে বা কেমিক্যাল কাইনেটিক্স বলে একটা চ্যাপ্টার আছে, কেমিক্যাল কাইনেটিক্স ক্লাস 12-এ আছে, সেই কেমিক্যাল কাইনেটিক্সে এইগুলো নিয়ে আলোচনা হয়। রেট অফ দ্য রিয়াকশন, মেকানিজম অফ দ্য রিয়াকশন, এই নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে এইটা আমি জেনে গেলাম যে কি কি নিয়ে আলোচনা করবে না তাপগতিবিদ্যা। এখন আসছি যে কি কি বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো জানার আগে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটায় কিছু টার্ম ইউজ করা হবে। দেখো, যে কোনো বিষয়ে আমরা যখন পড়াশোনা করি, প্রথম প্রথম একটা ব্রাঞ্চে যখন ঢুকি, বায়োলজিতে ঢোকো, যদি মেডিকেল সায়েন্সে তুমি যাও বা মেডিকেলে তুমি যাও বা ইঞ্জিনিয়ারিং লাইনে তুমি যাও বা তুমি এরকম কোনো জিওলজিতে যাও, হ্যাঁ, ভূতত্ত্ববিদ্যাতে যাও, তাহলে কিছু টার্ম ইউজ করা হয়। যেমন তুমি এখন যদি সাবজেক্ট ওয়াইজও দেখো, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রির কিছু টার্ম বারবার ইউজ করা হয় কেমিস্ট্রিতে, বন্ড বা বন্ড অর্ডার বা এরকম টাইপের কিছু অনেক কিছু আছে। ফিজিক্সেও তাই আছে, সেইগুলো কিছু টার্ম আছে, তুমি ওই টার্মগুলো শুনেই বুঝে যাবে যে এইটা ফিজিক্স, কেমিস্ট্রি না বায়োলজি। যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই টার্মটা শুনেই তুমি বুঝতে পারবে যে এটা ফিজিক্স, কেমিস্ট্রি না ম্যাথামেটিক্স না বায়োলজি। ঠিক একই রকমভাবে তাপগতিবিদ্যার যদি স্টার্টিংয়ে যাই, আমি প্রথমে কিছু টার্ম আছে, সেই টার্মগুলো সম্পর্কে আমরা জানবো। যে টার্মগুলো তাপগতিবিদ্যার সাথে রিলেটেড, সেই টার্মগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া হবে, তাহলে এই চ্যাপ্টারটা আমরা পড়তে পারবো বা পড়তে সুবিধা হবে। সেই টার্মগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম যে টার্মটা পাবে, আচ্ছা, এগুলো পরীক্ষাতে সংজ্ঞা লিখতেও দিত এক সময়, আবার দিতেও পারে, তবে বেসিক নলেজ থার্মোডাইনামিক্সে এইগুলো যদি না জানো, তাহলে থার্মোডাইনামিক্স পরবর্তী যে টপিকগুলো আছে বুঝতে অসুবিধা হবে। একদম প্রথমে আসছে সিস্টেম। আচ্ছা, এমনি সিস্টেমের একটা মানে আছে, ইংলিশ যে টার্ম সিস্টেম, সেই সিস্টেমের একটা মানে তো আছেই, কিন্তু এইখানে সিস্টেম বলতে আমরা কি বুঝবো, কেমিস্ট্রিতে সিস্টেম বা থার্মোডাইনামিক্সের সিস্টেম বলতে কি বুঝবো। আচ্ছা, আর একটা টার্ম আছে, এর সাথে সাথেই আছে, দুটো টার্ম একসাথে আলোচনা করা হয়, এটা এবং দিয়ে লিখলে ভালো হতো, সেটা হচ্ছে পরিবেশ বা পারিপার্শ্বিক, বা ইংলিশে বলা হয় সারাউন্ডিংস। তাহলে একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে সারাউন্ডিংস, পরিবেশ বা সারাউন্ডিংস। সিস্টেম কাকে বলা হয়, এমনি সিস্টেমে বললাম অনেক মানে আছে, কিন্তু আমাদের কেমিস্ট্রি বা থার্মোডাইনামিক্সে যে সিস্টেমের কথা বলা হচ্ছে, জড় জগতের বা মহাবিশ্বের যে নির্দিষ্ট, প্রথমে তো যে নির্দিষ্ট এবং নির্বাচিত অংশ, যে নির্দিষ্ট এবং নির্বাচিত অংশ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহৃত হয়। তার মানে এক্সপেরিমেন্ট করার জন্য যে অংশটুকু আমরা ব্যবহার করি বা যে অংশটুকু নিয়ে কাজ করি, সেইটাকে সিস্টেম বলে। উদাহরণ দিলে আরো ভালো ক্লিয়ার হবে। ভেনাও তুমি ল্যাবে বা ল্যাবরেটরিতে বা বাড়িতেও হতে পারে, ল্যাবে যেতে হবে তার কোনো মানে নেই, তুমি একটা বিকারের মধ্যে কোনো একটা কেমিক্যাল নিয়ে বা কোনো একটা পদার্থ নিয়ে তুমি রিসার্চ করছো, তাহলে ওই বিকারের মধ্যে যে বস্তুটাকে নিয়ে বা যে অংশটা নিয়ে তুমি রিসার্চ করছো, সেইটা তোমার কাছে সিস্টেম।
এটা অন্যরকম ভাবে বোঝানো যেতে পারে। ভেবে নাও একটা চাষি একটা জমিতে চাষ করছে, সেই জমিতে যেখানে সে ফসল ফলাচ্ছে সেই জমিটা তার কাছে সিস্টেম। ঠিক আছে, ধান আঁকার চেষ্টা করছি একটু। তো চাষির কাছে এই জমিটা সিস্টেম। যদি আমি টিচারের ক্ষেত্রে বলি, মানে একটা টিচার ক্লাসরুমে পড়াচ্ছে, তো সেই ক্লাসরুমটা আর সেই স্টুডেন্টটা, সেই ক্লাসরুমের ভেতরের যে অংশটা স্টুডেন্টদের নিয়ে বোর্ড নিয়ে, সেটা তার কাছে সিস্টেম। মানে এরকম নয় যে কেমিস্ট্রি কেমিক্যাল রিয়াকশন এইসব নিয়ে, অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সে তাই হবে। তো সেইটুকুটাকে বলছি আমরা সিস্টেম, যেটুকু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি আমরা। সেটা যদি ছোট অর্থে বলি তাহলে টেস্ট টিউব আর টেস্ট টিউবে যে মেটেরিয়ালটা আছে সেটা। আর যদি বড় অর্থে বলি তাহলে একটা ল্যাব হতে পারে, যেমন এখানে একটা কলেজ বা একটা স্কুলে কেমিস্ট্রি ল্যাবটা হচ্ছে সিস্টেম। আর বাকি যে অংশটুকু আছে সেগুলোকে কিন্তু আমরা সিস্টেমের মধ্যে ধরবো না। সেটা কোথায় চলে যাবে? সেটা পরিবেশ বা সারাউন্ডিংসের মধ্যে চলে যাবে। তাহলে সারাউন্ডিংস বা পরিবেশ কি? সিস্টেম বাদ দিয়ে মহাবিশ্বের যে অংশটুকু পড়ে থাকে সেটাকে বলা হয় সারাউন্ডিংস। বা আমি বলতে পারি বাস্তব বা কাল্পনিক সীমা দ্বারা আবদ্ধ সিস্টেমটা, মহাবিশ্বের অবশিষ্ট যে অংশ আছে, ওই সিস্টেমের বাইরে যে মহাবিশ্বের অবশিষ্ট অংশ আছে সেইটাকে বলছি আমরা সারাউন্ডিংস। যেমন আমি যদি এই ক্ষেত্রেই বলি, এই বিকার বা এই বিকারে থাকা যে কেমিক্যাল বা গরম জল বা অ্যাসিড বেস যাই থাকুক না কেন, এইটা বাদ দিয়ে এই যে বাইরের অংশটুকু দেখছি আমরা, সেটাকে বলছি সারাউন্ডিংস। ছোট অর্থে এটা হয়ে গেল। বড় অর্থে যদি আমি বলি, একটা গোটা স্কুলে কেমিস্ট্রি ল্যাবটাকে যদি সিস্টেম বলি, বাকি যে ক্লাসরুমগুলো আছে বা বাকি যে অংশটুকু আছে সেগুলো সারাউন্ডিংস বা পরিবেশ। এই জমির ক্ষেত্রে যদি বলি তাহলে এই যে চাষ করছি সেই জমিটা, সেটা সিস্টেম, এর বাইরে যা আছে সব কি হয়ে যাবে? সারাউন্ডিংস। তাহলে সিস্টেম আর সারাউন্ডিংস নিয়ে কি হবে? মানে বৈজ্ঞানিকদের দৃষ্টিতে মহাবিশ্বের যেটুকু অংশ আছে, যাই আছে মহাবিশ্বে, গোটা মহাবিশ্বটা হয় সিস্টেম আছে নাহলে সারাউন্ডিংস আছে। তাহলে সিস্টেম প্লাস পরিবেশ, এই দুটো নিয়ে কিন্তু মহাবিশ্ব বা ইউনিভার্স। তাহলে ইউনিভার্সকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, সিস্টেম এবং পরিবেশে। ঠিক আছে, এছাড়া আর কিছুই নেই এরকম বিজ্ঞানীরা মনে করেন, বা তাপগতিবিদ্যা যারা তাপগতিবিদ্যা এই ব্রাঞ্চটা যারা আবিষ্কার করেছে তাদের ক্ষেত্রে এই সিস্টেম আর পরিবেশ। তাহলে সিস্টেম কি হয়ে গেল, পরিবেশ কি হলো? একটা দুটো এক্সাম্পল নিয়ে যদি তোমাকে বলি, না তুমি রান্নাঘরে রান্না করছো, একটা হাঁড়িতে রান্না করছো, তাহলে তোমার কাছে সিস্টেম কি? যে হাঁড়িতে যে মেটেরিয়ালটা আছে সেটা তোমার কাছে সিস্টেম। যদি চাল ভাত রান্না করো তাহলে ভাত আর চাল, যদি কোনো তরকারি রান্না করো তাহলে সেই তরকারিটা তোমার কাছে সিস্টেম। আর বাকি যে অংশটা আছে, মানে তোমার রান্নাঘরটাকেও যদি আমি বলি তাহলে রান্নাঘরটাও কিন্তু পরিবেশ, বা তোমার গোটা বাড়িটা পরিবেশ। সিস্টেমটা যেখানে তুমি কাজ করছো সেই রান্নাঘরটা যদি বড় করে ভাবি রান্নাঘরটা, আর যদি একদম স্পেসিফিক ভাবি, যেমন কথাটা বলেছি নির্দিষ্ট এবং নির্বাচিত, তাহলে নির্দিষ্ট আর নির্বাচিত অংশটাকে সিস্টেম বলছি। তাহলে এটা রান্নাঘরে যে রান্নাটা করছো, যে হাঁড়িতে রান্না করছো, সেই রান্নাটা হচ্ছে তোমার কাছে সিস্টেম। এমনকি এই যে হাঁড়িটা, সেটাও কিন্তু সিস্টেম নয়। এই হাঁড়ির ভেতরে যে জিনিসটা আছে সেটা সিস্টেম। এই হাঁড়িটা এবং বাকি অংশটুকুকে বলছি পরিবেশ। এই হাঁড়িটা একটা স্পেসিফিক নাম আছে, একটু পরেই আমি বলবো এটাকে। এবার তৃতীয় যে টার্মটা আসছে, 3 নাম্বার টার্ম, তাকে বলছি বাউন্ডারি বা পরিসীমা। 3 নাম্বার টার্ম বাউন্ডারি বা পরিসীমা। বাউন্ডারি বা পরিসীমা কাকে বলবো? আগে লিখে নি একটু। পরিসীমা বা সীমানাও বলা হয় এটাকে।
ইংলিশে বলা হয় বাউন্ডারি। সিস্টেম এবং পরিবেশকে যে আলাদা করে, সিস্টেম এবং পরিবেশকে যে বাস্তব, এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, যে বাস্তব, রিয়েল এবং কাল্পনিক বা কাল্পনিক, ইমাজিনারি, বাস্তব বা কাল্পনিক যে তল, যে তল সিস্টেম এবং পরিবেশকে আলাদা করে, সারাউন্ডিংসকে আলাদা করে, সেই বাস্তব বা কাল্পনিক তলকে বলা হয় পরিসীমা বা বাউন্ডারি। যেমন এক্ষেত্রে দুটো পরিসীমা বা বাউন্ডারি আছে, সেটা নিয়ে একটু বলে দিই। কেন তুমি একটা বিকারে জল গরম করছো, একটা পাত্র বা একটা বিকারে জল গরম করছো, আর সেটা ভেবে নাও জলটা খোলা পাত্র আছে, বিকারটার ওপরে ঢাকনা নেই, তাহলে এরকম ভাবে জলীয় বাষ্প বেরোচ্ছে। তাহলে এই যে জলটা আছে, এই জলটা তোমার কাছে সিস্টেম, জলটা যেটা গরম করছো তুমি, আর এই জলটা আর এই বিকার সহ বাকি যে অংশটুকু আছে সেটা পরিবেশ। এই বিকারটার দেওয়াল আছে, দেখো কাঁচের যদি তৈরি হয় তাহলে কাঁচের বিকারের ওই কাঁচের দেওয়ালটা, এবং আরেকটা জিনিস আছে যেটা ভেবে নাও এই তরল আর এই যে জলীয় বাষ্প যেখানে হচ্ছে তার ইন্টারফেস, বা আমি বলতে পারি যেখান পর্যন্ত হাত দিলে তোমার তাপটা অনুভব হচ্ছে সেই অংশটা একটা টাইম হবে না, তুমি যদি এই জায়গাটায় হাত দাও তাহলে হয়তো তুমি একটা আঁচ পাচ্ছ বা তাপ পাচ্ছ, আর একটু যদি দূরে যাও, আর একটু যদি দূরে যাও, দেখবে ধীরে ধীরে আঁচটা তুমি পাবে না বা তাপটা তুমি পাবে না। যে জায়গায় তাপটা পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গাটা একটা কাল্পনিক তল আছে, যে তলটা এই সিস্টেম থেকে তোমাকে আলাদা করেছে, পরিবেশ আর সিস্টেমকে আলাদা করেছে। সেই কাল্পনিক বা বাস্তব, বাস্তব কোনটা? এই কাঁচের দেওয়ালটা হচ্ছে বাস্তব, আর এই যে তরল আর বাষ্পের যে ইন্টারফেস আছে সেইটাকে বলছি কাল্পনিক। তাহলে দু ধরনের হতে পারে, কাল্পনিক হতে পারে বা বাস্তব হতে পারে। এইটাকে বলছি আমরা পরিসীমা বা বাউন্ডারি বা সীমা। যেমন ভেবে নাও এরকম, যাদের বাড়ি পুকুর, বাড়ির পাশে পুকুর আছে, তো তুমি যখন গ্রীষ্মকালে ওই পুকুরের পাশ দিয়ে যাবে না, দেখবে একটা ঠান্ডা ভাব তুমি পাবে, পাবে না? যাদের আর কি বাড়ির পাশে আছে তারা এই ব্যাপারটা ফিল করেছো। পুকুরের পাশ দিয়ে যখন যাবে তাহলে তুমি কিন্তু একটা ঠান্ডা হাওয়া বা ঠান্ডা অনুভব করবে। তার মানে তোমার এইখান পর্যন্ত ওই সিস্টেমের একটা প্রভাব আছে, কিন্তু তুমি যদি অনেক দূরে চলে যাও বা একটু দূরে চলে যাও তাহলে এই ঠান্ডা ভাবটা তুমি পাবে না। তাহলে সেই জায়গাটা কি করছে, ওই সিস্টেম বা পুকুর থেকে তোমাকে আলাদা করছে, সেটাকে বলছি আমরা সারাউন্ডিং, এই কি বলে, সীমানা বা প্রাচীর। সেটা বাস্তব হতে পারে বা কাল্পনিক হতে পারে। ঠিক আছে, তাহলে পরিসীমা বা বাউন্ডারি কাকে বলে বুঝে নিয়েছি আমি। আচ্ছা, আর একটা টার্ম আছে যে টার্মটা তোমাদের বইতে নেই মনে হয়, বা থাকতেও পারে নতুন বই, পুরনো বইতে নেই, সেটা হচ্ছে ওয়াল, প্রাচীর, বাংলায় বলছি প্রাচীর। তাহলে একটা বলছি বাউন্ডারি আর একটা বলছি প্রাচীর বা ওয়াল। ওয়াল বা প্রাচীরটা কি? তা দু ধরনের পরিসীমা বলেছি, একটা পরিসীমা বলেছি বাস্তব আর একটা বলেছি কাল্পনিক। এই যে বাস্তব বা রিয়েল বাউন্ডারি যাকে, তাকেই ওয়াল বলা হয়, যেটা তুমি টাচ করতে পারবে, দেখতে পারবে, সেইটাকে বলছি আমরা ওয়াল। তাহলে আমি যদি বলি বিকারে জল গরম করছি, তাহলে তরল আর বাষ্পের যে ইন্টারফেসটা আছে সেটা একটা প্রাচীর, আর এই যে কাঁচের বিকার আছে, কাঁচের দেওয়াল আছে, সেটা একটা প্রাচীর। এখানে ওয়াল কাকে বলবো? এখানে ওয়ালটা কাকে বলবো? একদম ঠিক, কাঁচের, কাঁচের যে দেওয়ালটা হবে সেটা হচ্ছে ওয়াল। ঠিক আছে, এবার তোমাদের বইতে আমার মনে হয় যতটা, যে ওয়াল আর বাউন্ডারিটাকে আলাদা করেনি, সেটাকে ওয়াল আর বাউন্ডারিকে এক বলে দিয়েছে।
ঠিক আছে? তবে একটু সূক্ষ্ম জিনিস আছে, এটা মনে রাখা ভালো, দরকার নেই, যদিও তোমাদের বইতে নেই তাই দেবে না, কিন্তু পরবর্তীকালে ওয়াল আর বাউন্ডারি ব্যাপারটা জানা দরকার। বাউন্ডারি দুটোই বাউন্ডারি, এই কাঁচের এটাও বাউন্ডারি, আর এই যে ইন্টারফেস আছে এটাও বাউন্ডারি, কিন্তু এর মধ্যে স্পেসিফিক এই যে কাঁচেরটা তাকে ওয়াল বলে দিচ্ছি আমরা, বা যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে, যেটাকে টাচ করতে পারছি। এবার এই যে পরিসীমা বা বাউন্ডারির কিছু বৈশিষ্ট্য আছে যেটা তুমি বইতে পাবে। যেমন কি বৈশিষ্ট্য আছে? এক বৈশিষ্ট্য হচ্ছে এটা কাল্পনিক হতে পারে, বাস্তব হতে পারে, বা কাল্পনিক হতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি, এইটা দৃঢ় হতে পারে, অদৃঢ় হতে পারে, মানে রিজিড হতে পারে, নন রিজিড হতে পারে। আচ্ছা, তৃতীয়, এটা প্রবেশ্য হতে পারে, পারমিয়েবল হতে পারে, বা অপ্রবেশ্য হতে পারে, ইমপারমিয়েবল হতে পারে। সিস্টেম এবং পরিসীমা যেটা প্রবেশ্য হতে পারে, মানে কিছু প্রবেশ করতে পারবে এর মধ্যে থেকে, আবার আবার কিছু আছে যেগুলোর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে না, এরকম টাইপেরও পরিসীমা হতে পারে। এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো। অপ্রবেশ্য হতে পারে। এরপরে যে পয়েন্টটা আছে বইতে, তোমাদের এটা স্টার দিলাম, কিছু কিছু পরিসীমা আছে, অ্যাকচুয়ালি এটা ওয়ালের সম্পর্কে বলছে, বইতে পরিসীমা বলছে ঠিকই, কিন্তু ওয়ালের কথাটা বলছে। কিছু পরিসীমা আছে যেগুলোর মধ্যে তাপের আদান প্রদান হতে পারে, তাপের আদান প্রদান হতে পারে। যে ধরনের পরিসীমার থেকে তাপের আদান প্রদান হতে পারে সেই পরিসীমা, বা অ্যাকচুয়ালি যেটা ওয়াল বলছি আমি, সেই ওয়ালটাকে বলা হয় ডাইথার্মাল ওয়াল। বাংলায় বলা হয়, বাংলাতে ডাইথার্মাল স্পেলিং করে লিখে দিয়েছে, ডাইথার্মাল পরিসীমা। তাহলে ডাইথার্মাল ওয়াল বা ডাইথার্মাল পরিসীমা কাকে বলছি? যে ওয়ালের মধ্যে দিয়ে তাপের আদান প্রদান হতে পারে। যেমন আমি যদি বলি এই কাঁচের তৈরি যে ওয়ালটার কথা বলছি, বা যদি এটা ধাতুর তৈরি হতো, তাহলে সেই ওয়ালটাকে কি বলতাম? ডাইথার্মাল ওয়াল বলতাম, কারণ কাঁচ বা ধাতু দিয়ে তাপ আদান প্রদান হতে পারে ভেতরে বাইরে। আচ্ছা, কিছু ওয়াল বা কিছু পরিসীমা আছে যেখান দিয়ে তাপের আদান প্রদান হতে পারে না। দ্বিতীয় পয়েন্টটা, হতে পারে না, সেই ধরনের পরিসীমাকে কি বলবো আমি, বা ওয়ালকে কি বলবো? অ্যাডাইবেটিক ওয়াল বা রুদ্ধতাপীয়, এর একটা বাংলা টার্ম আছে, রুদ্ধতাপীয় পরিসীমা। দুটোই মনে রাখবে, রুদ্ধতাপীয় বা অ্যাডাইবেটিক ওয়াল। আমি ওয়াল লিখছি, বইতে হয়তো পরিসীমা লেখা আছে, বাউন্ডারি লেখা আছে, ডাইথার্মাল বাউন্ডারি, অ্যাডাইবেটিক বাউন্ডারি, অ্যাকচুয়ালি কিন্তু ওয়াল। তো এরকম এক্সাম্পলও তোমাদের জানা আছে, তোমাদের জানার মধ্যে যেটা আছে, দাও দিকে একটা এক্সাম্পল, রুদ্ধতাপীয় বা যে ওয়ালের মধ্যে দিয়ে তাপের আদান প্রদান হতে পারে না। ব্যবহার করো তোমরা শীতকালে, গ্রীষ্মকালে, বলো। হুম, হ্যাঁ, থার্মোফ্লাক্স যেটা ব্যবহার করো, সেই থার্মোফ্লাস্কের যে দেওয়ালটা আছে, যে ওয়ালটা আছে, তাকে বলছি অ্যাডাইবেটিক বা রুদ্ধতাপীয় পরিসীমা। দিওয়ার বলে একজন বিজ্ঞানী আছে, দিওয়ার একটা ফ্লাস্ক তৈরি করেছিল, সেই ফ্লাস্কের কিন্তু যে দেওয়ালটা আছে সেটাকে এর এক্সাম্পল হিসাবে ব্যবহার করে থাকি, দিওয়ার ফ্লাস্ক। দিওয়ার ফ্লাস্কের যে ওয়াল, সেই ওয়ালটাকে বলছি অ্যাডাইবেটিক ওয়াল, এটা এক্সাম্পল একটা। তবে একটা কথা মনে রাখা দরকার, খুব জরুরি, যে 100% অ্যাডাইবেটিক বলে কিছু হয় না, একটা টাইমের পর সেখান থেকেও কোনো রকম ভাবে আদান প্রদান হয়ে যায়, এটা পরে আলোচনা করছি 100% অ্যাডাইবেটিক বা এ নিয়ে। তাহলে আমি জেনে গেলাম যে তিনটে জিনিস, একটা হচ্ছে সিস্টেম, একটা সারাউন্ডিংস, একটা হচ্ছে
বাউন্ডারি বা ওয়াল। বাউন্ডারি বড় অর্থে যদি বলি সেটাকে বাউন্ডারি বলাটাই বেটার। তবে ওয়াল শুধু ডাইথার্মাল ওয়াল বা অ্যাডাইবেটিক ওয়াল, বইতে যেহেতু ওয়ালটা আলোচনা করেনি তাই বাউন্ডারি হিসাবে লিখলেও কোনো অসুবিধা তোমাদের নেই ক্লাস 11-এ। আর একটা কথা এখানে পয়েন্ট দিয়ে বলে দেওয়া দরকার আছে, আমি যে পরিসীমার কথাটা বললাম বা পরিবেশের কথাটা বললাম যে সিস্টেম বাদ দিয়ে জীব জগতে যতটুকু অংশ আছে সেগুলো সব পরিবেশ। কিন্তু অ্যাকচুয়ালি পরিবেশ এত বড় নয়। আমাদের ক্ষেত্রে পরিবেশটাকে কনসিডার করব একটু ছোট করে, এত বড় করে পরিবেশটাকে কনসিডার করব না। যেমন ভেবে নাও তুমি একটা বিকারে জল গরম করছো, তাহলে সেই বিকারে জল গরম করাটাকে, বিকারের জলটাকে সিস্টেম বলছি, আর বাকি যতটুকু অংশ আছে মানে পুরো পৃথিবীটাকে তাহলে কি আমি পরিবেশ বলবো? না, সেইটুকু পরিবেশ বলা ঠিক হবে না। এইটা প্রভাব যত দূর পর্যন্ত আছে, প্রভাব বা যতটুকু মিথস্ক্রিয়া করতে পারে, ইন্টারাকশনে আছে, এই জলের সাথে ইন্টারাকশনে যতটুকু অংশ আছে সেটাকে পরিবেশ বলাই ভালো। তাই ছোট করে এখানে দেখবে কোথাও লেখা আছে যে তাপগতিবিদ্যার কোনো সিস্টেমকে পরিবেষ্টিত বিশ্বের যতটুকু অংশ সিস্টেমের সঙ্গে আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া সংগঠিত করতে পারে ততটুকু অংশকে সিস্টেম রূপে বিবেচিত করা উচিত। তাহলে আমি বললাম যেখানে সাথে তোমার এই সিস্টেম মিথস্ক্রিয়া করে, মানে খুব জোর হলে একটা এরিয়া, অল্প একটা এরিয়া, সেই জায়গায় তার প্রভাব আছে, সেই জায়গাটাকেই আমরা বলবো পরিবেশ। যেখানে তার মানে না তুমি ইংল্যান্ডে কিছু একটা ঘটনা ঘটছে বা কিছু একটা রিয়াকশন বা কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে, সেই জায়গায় আমাদের ভারত কিন্তু পরিবেশ নয়। ওই ঘটনাটা যতদূর এফেক্ট পড়ছে সেইটুকু অংশটাকেই বলবো আমরা পরিবেশ, বা যার সাথে মিথস্ক্রিয়া ঘটছে সেইটুকু অংশটাকেই পরিবেশ বলা উচিত। তবে বড় অর্থে যদি সংজ্ঞা চায় তাহলে এই সংজ্ঞাটা দেবে, কিন্তু মনে রাখবে মনে মনে যে পরিবেশ বলতে সেই অংশটুকু বোঝায় যেখানে সিস্টেমের সাথে মিথস্ক্রিয়া সে করতে পারছে, সেই অংশটুকু। ঠিক আছে, এবার আমরা পরের টার্মে আসছি, সিস্টেমের প্রকারভেদ বা সিস্টেম কয় প্রকার। সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করব। বলো। শুন, সিস্টেমটাকে এক্সাম্পল দিচ্ছি, সিস্টেমটাকে বড় ধরতে পারে, ছোট। যেমন আমি যদি বলি পৃথিবীর ওপরে রিসার্চ হচ্ছে, পৃথিবীর ওপরে, তাহলে পৃথিবীটাই সিস্টেম। পৃথিবী নিয়ে যদি রিসার্চ চলে, পৃথিবী নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করে, তাহলে পৃথিবীটা সিস্টেম, আর মহাবিশ্বের বাকি অংশটুকু হয়ে গেল কি পরিবেশ। কিন্তু মহাবিশ্বটা কিন্তু সিস্টেম আমি ধরতে পারবো না। যদিও তুমি চিন্তা ভাবনা যদি করো স্পিরিচুয়াল বা ধার্মিক ভাবে যদি চিন্তা করো, তাহলে এরকম মহাবিশ্ব আরো অনেক কিছু আছে। আবার আমাদের গ্যালাক্সি নিয়ে যদি ভাবো, এরকম গ্যালাক্সি কিন্তু আরো আছে। এবার মহাবিশ্বটাকে আমরা আলটিমেট ধরি যে মহাবিশ্ব থেকে বড় কিছু নেই, মানে যাই আছে সব মহাবিশ্বর মধ্যে ফেলে দিই। তাই মহাবিশ্বটাকে আর সিস্টেম বলা যাবে না। ইউনিভার্স সেটা, সেইটার ভেতরে দুটো ভাগ হয়ে যাচ্ছে, যেটুকু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি সেটা হচ্ছে সিস্টেম, আর যেটা করছি না সেটা হচ্ছে পরিবেশ। সেটা ছোট করে হতে পারে, বড় হতে পারে। যেমন একটা বড় পৃথিবী হতে পারে সিস্টেম, বা মঙ্গল, তোমার মঙ্গলকে নিয়ে যারা রিসার্চ করছে, মঙ্গল গ্রহকে নিয়ে, মার্সকে নিয়ে, তাহলে মার্সটা তাদের কাছে সিস্টেম। মার্সের যে মাটি নিয়ে বা যে কোনো জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি, তাহলে মার্সটা হয়ে গেল সিস্টেম, আর বাকিগুলো হয়ে গেল পরিবেশ। তার মধ্যে পৃথিবীটাও পড়ে যাচ্ছে, বাকি গ্রহগুলোও পড়ে যাচ্ছে, নক্ষত্রগুলোও পড়ে যাচ্ছে, পরিবেশ। ঠিক আছে, তাহলে বড় অর্থ হতে পারে, আবার ছোট অর্থ হতে পারে। মার্সের যে জায়গায় মাটি নিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করছি সেই মাটিটা হতে পারে সিস্টেম, বাকিগুলো মার্সের বাকি অংশটুকু পরিবেশ, এরকম টাইপেরও হতে পারে। তাহলে ছোটও হতে পারে, বড়ও হতে পারে সিস্টেম। তাহলে সিস্টেমের তিনটে ভাগ বা তিন ধরনের সিস্টেম আছে। একটাকে বলছি ওপেন সিস্টেম, যাকে বলছি মুক্ত সিস্টেম। আচ্ছা, বাংলাতে আরো টার্ম পাবে, তন্ত্র বলে একটা কথা পাবে, তন্ত্র। তন্ত্র মানে সিস্টেম। তাহলে ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম প্রথম টাইপ।
দ্বিতীয় হচ্ছে ক্লোজ সিস্টেম বা বদ্ধ তন্ত্র বা বদ্ধ সিস্টেম। তৃতীয় হচ্ছে আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন বা নিঃসঙ্গ সিস্টেম। নিঃসঙ্গ বা আইসোলেটেড বা বিচ্ছিন্ন বলা হয় এটাকে। হ্যাঁ, অনেকগুলো নাম আছে, যে কোনো একটা ব্যবহার করতে পারো। মুক্ত, বদ্ধ আর নিঃসঙ্গ বা বিচ্ছিন্ন। এবার নামগুলো শুনেই বুঝতে পারছো যে কিরকম হবে। যেমন প্রথমে আসছি ওপেন সিস্টেম কাকে বলে, মুক্ত তন্ত্র বা মুক্ত সিস্টেম কাকে বলে। তুমি একটা বিকারের মধ্যে কিছু নিয়েছো যার ওপরে ঢাকনা লাগানো নেই বা খোলা পাত্র, বা তুমি ভেবে নাও একটা কাপের মধ্যে তুমি চা খাচ্ছ যার ওপরে ঢাকনা দেওয়া নেই, তাহলে এই চায়ে যে গরম জল বা গরম দুধ আছে এই সিস্টেমটাকে আমরা কি বলতে পারি, ওপেন। বা বিকারে যে গরম জল আছে বা কোনো অ্যাসিড আছে বা কোনো বেস আছে। এবার গরম কথাটা বলছি মানে এই নয় যে গরম থাকতে হবে, ঠান্ডা জল ঠান্ডা দুধও হতে পারে, নর্মাল জল বা নর্মাল দুধও হতে পারে। তাহলে যদি পাত্র খোলা থাকে, মুক্ত থাকে, তাহলে তাকে বলবো ওপেন সিস্টেম। এবার সংজ্ঞাটা যদি দিই, যে সিস্টেম থেকে দুটো জিনিস, এক হচ্ছে ভর বা মাস, আর একটা হচ্ছে শক্তি। শক্তি অ্যাকচুয়ালি এখানে তাপটাকে বোঝাবে, কিন্তু শক্তি বড়টা কথাটাই লিখছি শক্তি। তাহলে যে সিস্টেমের মধ্যে মাসের আদান প্রদান হতে পারে, মাসের আদান প্রদান হতে পারে, ভরের আদান প্রদান হতে পারে এবং তাপের আদান প্রদান হতে পারে বা শক্তির আদান প্রদান হতে পারে, তাকে বলা হয় ওপেন সিস্টেম। ঠিক আছে, ওপেন সিস্টেম। ভর আর শক্তি বা তাপের আদান প্রদান ঘটবে, তাকে বলবো ওপেন সিস্টেম। তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বিকার খোলা পাত্র যদি থাকে বা খোলা বিকার থাকে বা একটা কাপের মধ্যে চা বা দুধ বা হরলিক্স বা যে কোনো জিনিস তুমি রাখবে, সেখানে দেখো জলীয় বাষ্প বাইরে বেরোতে পারে বা বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ঢুকতে পারে, তাহলে মাসের আদান প্রদান হতে পারে। যদি একটা পাত্রের মধ্যে জল রেখে দাও, খোলা পাত্র থাকে, যদি তাপ নাও দাও তাও বাষ্পায়ন হবে, রুম টেম্পারেচারে বাষ্পীভবন হবে, তাহলে মাসের আদান প্রদান বা আবার অক্সিজেন প্রবেশ করতে পারে, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে, মাসের আদান প্রদান হতে পারে, তাপের আদান প্রদান হতে পারে। নিশ্চয়ই একটা তুমি গরম জলের পাত্র যদি রেখে দাও, সেই গরম জলের পাত্র খোলা থাকলে সেটা সবসময় গরম থাকবে না, ধীরে ধীরে তাপটা কমে যাবে, কমতে কমতে নর্মাল টেম্পারেচার চলে আসবে, রুম টেম্পারেচারে চলে আসবে, তাহলে তাপের আদান প্রদানও হচ্ছে। তাহলে তাকে বলবো ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম। বোঝাতে পেরেছি মুক্ত সিস্টেমটা কি। ক্লোজ সিস্টেম কাকে বলবো, উদাহরণ দিয়ে আরো এক্সাম্পল দিয়ে আমি আলোচনা করব একটু পরে। ক্লোজ সিস্টেম কি, যদি এরকম সিস্টেম যেখান থেকে তাপের আদান প্রদান হচ্ছে বা শক্তির আদান প্রদান হচ্ছে কিন্তু মাসের আদান প্রদান হচ্ছে না, আমি কি করলাম, ঢাকনা বন্ধ করে দিয়েছি, তাহলে ভর বেরোতে পারছে না, কোনো জলীয় বাষ্প বা কোনো পদার্থ বেরোতে পারছে না বা প্রবেশ করতে পারছে না, তাপ কিন্তু আদান প্রদান হতে পারে। যেমন আমি যদি তোমাকে বলি একটা গ্যাস সিলিন্ডার আছে, সেই গ্যাস সিলিন্ডারটা নতুন, এখনো সিলটা খোলা হয়নি সিলিন্ডারের, তাহলে সেই গ্যাস সিলিন্ডারটা কোন সিস্টেমের উদাহরণ, ওপেন সিস্টেম না ক্লোজ সিস্টেমের উদাহরণ? ক্লোজ সিস্টেমের উদাহরণ। আর যদি আমি এই গ্যাস সিলিন্ডারের এই সিলটা ওপেন করে দিই আর একে উনুনের সাথে বা গ্যাসের যে ওভেন থাকে তার সাথে কানেক্ট করে গ্যাস আমি অন করে গ্যাস ব্যবহার করছি, তাহলে সেটা কি সিস্টেম হয়ে গেল, তাহলে সেটা ওপেন সিস্টেম হয়ে গেল, কারণ সেখান থেকে গ্যাস বেরোচ্ছে, তার মানে মাসেরও আদান প্রদান হচ্ছে আবার তাপেরও আদান প্রদান হচ্ছে, তাহলে সেটাকে আমরা
ওপেন সিস্টেম। আর যদি বদ্ধ থাকে, সিল করা সিলিন্ডার থাকে, সেটাকে ক্লোজ সিস্টেম বলছি। কারণ এখানে তাপ দিলে কিন্তু ভেতরের যে গ্যাসটা আছে সেই গ্যাসটা কিন্তু তাপটা শোষণ করবে। তাহলে বেশি তাপ দিলে আবার বেশি গ্যাসটা প্রসারিত হয়ে ব্লাস্টও হয়ে যেতে পারে, তার মানে তাপের আদান প্রদান হবে। নিঃসঙ্গ যে সিস্টেমটা আছে বিচ্ছিন্ন, সেখানে এখানে যেমন ক্রস করে দিলাম, মাসটা ক্রস করে দিলাম, মাস হবে না আদান প্রদান। কিন্তু যে সিস্টেমে একটা সিস্টেম আছে যেখানে মাসেরও আদান প্রদান হবে না, আবার তাপেরও আদান প্রদান হবে না, তাহলে সেই সিস্টেমটাকে কি বলবো আমি? নিঃসঙ্গ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। যার এক্সাম্পল দিচ্ছি আমি, দিওয়ার ফ্লাস্ক বা থার্মো ফ্লাস্ককে যদি বদ্ধ করে রেখে দিই আর তার মধ্যে গরম জল, ঠান্ডা জল বা দুধ, চা, যে কোনো জিনিস বা যে কোনো মেটেরিয়াল, তরল পদার্থ আমি যদি বন্ধ করে রেখে দিই, তাহলে সেইটা কিন্তু নিঃসঙ্গ সিস্টেম বা বিচ্ছিন্ন তন্ত্র বা আইসোলেটেড সিস্টেম হয়ে যাবে। তবে 100% সব সময় থাকবে না, টাইমের সাথে সাথে সেইটা নিঃসঙ্গ বা বিচ্ছিন্ন থাকবে না। কারণ একটা টাইমের পর্যন্তই তোমার জলটা গরম থাকে। তুমিও দেখেছো যে তুমি যদি থার্মোফ্লাস্কে জল নিয়ে যাও কোথাও, আর যদি সেটা বন্ধ থাকে, সেটা কিন্তু ধীরে 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 তোমার কমে যাবেই, কোথাও না কোথাও থেকে তাপ বা জলীয়বাষ্প বেরোবে। তাই 100% আইসোলেটেড সিস্টেম এখনো পাওয়া যায়নি। তবে তুমি এক্সাম্পল দিতে পারো যে অপ্রবেশ্য, দৃঢ়, সম্পূর্ণ রুদ্ধতাপীয় দেওয়াল দ্বারা পরিবেষ্টিত পাত্র যদি বলি, বদ্ধ পাত্র, তাহলে সেটা বা থার্মো ফ্লাস্ক বলতে পারি বা দিওয়ার ফ্লাস্ক বলতে পারি। সেই দিওয়ার ফ্লাস্কে রাখা গরম চা বা গরম জল যদি হয় বা ঠান্ডা জল যদি হয়, সেটাকে বলছি আইসোলেটেড সিস্টেম। তাহলে 3 ধরনের সিস্টেমের কথাই আমি বুঝতে পেরেছি। তোমাকে এখন যদি আমি জিজ্ঞাসা করি যে মানুষ বা মানব দেহ সেটা কি ধরনের সিস্টেম, বা উদ্ভিদ যদি বলি তাহলে উদ্ভিদ কি ধরনের সিস্টেম? মুক্ত, ওপেন। মানুষ বা মানব যদি বলি সেটা কিন্তু ওপেন সিস্টেম হয়ে গেল। কেন ওপেন সিস্টেম হয়ে গেল? সে কিন্তু খাবারও খাচ্ছে, আবার বর্জ্য পদার্থ ত্যাগও করছে। তারপর আমরা বাইরের যে তাপ আছে সেই তাপ দ্বারা কখনো গরম অনুভব করি, আবার শীতকালে শীত অনুভব করি। তার মানে ভেতরের বাইরের সিস্টেমে তাপের আদান প্রদানও হচ্ছে পরিবেশের সাথে সিস্টেমের, এবং খাবার দাবার বা মাসেরও আদান প্রদান হচ্ছে। বমিও করে অনেকজন, আবার নিঃশ্বাস, অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে। তাহলে সে কিন্তু ওপেন সিস্টেম। যে কোনো প্রাণী যদি বলি সে ওপেন সিস্টেম, বা উদ্ভিদ যদি বলি সেই উদ্ভিদও ওপেন সিস্টেম। ঠিক আছে, এরকম আরো অনেক এক্সাম্পল আছে ওপেন সিস্টেম আর ক্লোজ সিস্টেমে। তোমাকে এরকম প্রশ্ন করলে আশা করি বলে দিতে পারবে। হ্যাঁ, এগুলো খুব একটা কঠিন প্রশ্ন নয়, সহজ একটা প্রশ্ন। আমি যদি বলি জলাশয় বা পুকুর যদি বলি, তাহলে কি সিস্টেম সেটা? ওপেন সিস্টেম। বা আমি যদি কুয়ো বলি তাহলে সেটা ওপেন সিস্টেম হয়ে যাবে, তাই না? আবার অনেক জায়গায় কুয়োতে সিল করা কুয়ো আছে, এমন ভাবে সিল করে দিচ্ছে যেখান থেকে জলীয় বাষ্প বেরোতে পারছে না, বা জল কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারছে না, বা অক্সিজেন ঢুকতে পারছে না, তাহলে সেটা বদ্ধ হয়ে যাবে। ওপেন আর ক্লোজ তুমি নিজের মতো করে। আইসোলেটেড সিস্টেম খুব কম আছে। ঠিক আছে, মানে একটা কাঁচের বক্সের মধ্যে একটা রিয়াকশন হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি সলিড, সেটাকে হিট দিচ্ছি, হিট দেওয়ার ফলে তৈরি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। কিন্তু যেহেতু এটা কাঁচের পাত্র বদ্ধ হয়ে আছে, তাহলে এটা কি ধরনের সিস্টেম হবে? আইসোলেটেড। কাঁচের পাত্র বলেছি, তাহলে আইসোলেটেড কি করে হলো? ক্লোজ সিস্টেম হয়ে গেল এটা। ঠিক আছে, আইসোলেটেড তখনই হতো যদি আমি বলতাম দিওয়ার ফ্লাস্ক দিয়ে বা অ্যাডাইবেটিক ওয়াল দিয়ে বন্ধ হয়ে আছে, ভেতরে কোনো রকম মাস এর আদান প্রদান বা তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে কি বলতাম তাকে? অ্যাডাইবেটিক বলতে পারতাম। ঠিক আছে, এছাড়া
তোমার দুটো সিস্টেমের কথা আরো বলে দিই, বইতে একটু ছোট্ট করে দেওয়া আছে, সেটা যদিও এখানে প্রয়োজন নেই। এই তিনটে জিনিস নিয়েই আলোচনা হবে, মুক্ত, ক্লোজ আর ওপেন, মুক্ত, ক্লোজ আর আইসোলেটেড। এছাড়া আর একটা আছে, ভৌত ধর্ম রাসায়নিক সংযুক্তির ওপর ভিত্তি করে, কি বললাম, ভৌত ধর্ম আর কম্পোজিশন, রাসায়নিক সংযুক্তি, এর ওপর ভিত্তি করে দুটো ভাগ করা যায় সিস্টেমকে। একটা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম বা সমসত্ব সিস্টেম। হোমোজিনিয়াস সিস্টেম। আর একটা হচ্ছে হেটেরোজিনিয়াস বা অসমসত্ব সিস্টেম। হেটেরোজিনিয়াস সিস্টেম, এইটা কি ধরনের সিস্টেম? হোমোজিনিয়াস সিস্টেম হচ্ছে যে সিস্টেমের তুমি যে কোনো অংশ থেকে তুমি যদি কোনো মেটেরিয়াল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করো বা দেখো, তাহলে তার ভৌত ধর্ম আর সংযুক্তি একই থাকবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি, একটা গ্লাসের বা একটা বড় পাত্রের মধ্যে তুমি শরবত তৈরি করেছো। শরবত মানে চিনি, জল, এইসব দিয়ে, নুন দিয়ে তুমি ভালো করে গুলে দিয়েছো, স্বচ্ছ একটা দ্রবণ তৈরি হয়েছে। সেই দ্রবণের যে অংশটুকু তুমি নেবে, সেই অংশের সংযুক্তি একই থাকবে, তার গাঢ়ত্ব বা তার মিষ্টতা একই থাকবে, সেই ধরনের সিস্টেমকে, তার ভৌত ধর্ম একই থাকবে, সেই ধরনের সিস্টেমকে বলবো হোমোজিনিয়াস। এরকম অনেক সংকর ধাতু আছে বা এরকম অনেক তরল আছে যারা সম্পূর্ণরূপে মিশে যায়, যেমন জল আর অ্যালকোহল। ভেবে নাও জলে সাথে যে অ্যালকোহলটা আছে সেটা সম্পূর্ণরূপে জলের সাথে মিশে যাচ্ছে। বা এই যে শরবতের এক্সাম্পল দিলাম, বা ভেবে নাও দুটো কঠিন পদার্থ বা যে কোনো দুটো গ্যাসীয় পদার্থের মিশ্রণ বা গ্যাসীয় পদার্থ, তাহলে সেগুলোকে বলছি হোমোজিনিয়াস সিস্টেম। হেটেরোজিনিয়াস সিস্টেম কাকে বলবো? যেখানে দুটো পদার্থ বা দুই বা ততোধিক পদার্থ যে সিস্টেমটা তৈরি করছে, সেখানে সমস্ত অংশে তাদের ভৌত ধর্ম ও সংযুক্তি সমান নয়। এই ধরনের সিস্টেমটাকে আমরা কি বলবো? হেটেরোজিনিয়াস সিস্টেম। নাও নুন আর চিনির এই দুটো পদার্থটাকে আমি মিশিয়েছি, আর সেই কঠিন পদার্থ দুটো সমস্ত জায়গায় চিনি আর নুনের কম্পোজিশন বা সংযুক্তি একই নয়। বা বেনজিন আর জল, বেনজিন আর জলকে আমি মিশিয়েছি, সেই বেনজিন আর জল কিন্তু দ্রবণটা যে তৈরি হয়েছে ইমমিসিবল, কমপ্লিটলি মিসিবল নয়, দ্রবীভূত হচ্ছে না, মিশছে না। তাহলে সমস্ত জায়গায় সমান কম্পোজিশন তুমি পাবে না, সমসত্ব ব্যাপারটা আসবে না, হেটেরোজিনিয়াস থাকবে। বা এরকম লবণ যেগুলো অদ্রাব্য বা খুব কম পরিমাণে দ্রাব্য, স্বল্প দ্রাব্য, সেই স্বল্প দ্রাব্য একটা লবণ যেমন AgCl কে জলের সাথে মেশাবার চেষ্টা করেছো, একটা দ্রবণ পেয়েছো, কিন্তু সমস্ত জায়গায় তার কম্পোজিশন সমান হবে না। কলয়েড দ্রবণও যদি থাকে, কলয়েড দ্রবণ পরবর্তীকালে জানতে পারবে, এমনি জানো মনে হয় কলয়েড দ্রবণ কাকে বলে, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্ত জায়গায় সংযুক্তি এক থাকবে না। তাহলে এই কটা এক্সাম্পল আছে সিস্টেমের, ওপেন, ক্লোজ আর আইসোলেটেড। এছাড়া দুটো বললাম যেটা না পড়লেও হয়, তবে জেনে রাখো, দরকার আছে। এটা হয়ে গেল সিস্টেম পর্যন্ত। এখান পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আমাকে